আসসালামু আলাইকুম। সম্মানিত রিটার্নদারিগণ, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি একটি সরাসরি রিটার্ন দেখাবো, যে রিটার্নটি 312 এবং 313 ধারার জন্য নির্বাচিত হয়েছে। তো আজকের যে ক্লায়েন্ট, তিনি কুমিল্লার বাসিন্দা। তিনি কুমিল্লা উপজেলা সদরের সামনে থেকে একটি দোকান থেকে রিটার্ন সাবমিট করেছেন 500 টাকা দিয়ে। তো ওই রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। তো পরবর্তীতে কী হয়েছে আমি বলতেছি, তার আগে বলে নিই 312 ধারা এবং 313 ধারাটা কি। 312 ধারা হলো কোনো করদাতা যদি ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়ার জন্য রিটার্ন সাবমিট করে, অথবা ভুল রিটার্ন সাবমিট করে, অথবা রিটার্নের মধ্যে আয় কম দেখায়, তাহলে ওনার রিটার্নটি 312 ধারার মামলা হয়ে যাবে। আর 313 ধারাটা হলো এই যে ভুল রিটার্ন সাবমিটের জন্য ওনার উপর শাস্তি এবং জরিমানা। তো ওনার জরিমানা এবং শাস্তিটা হলো 5 বছর কারাদণ্ড ভোগ করতে হবে, অথবা জরিমানা এবং শাস্তি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো চলুন আমরা রিটার্নটি আগে দেখি। তো এই সেই রিটার্ন, যেই রিটার্নটি 312 এবং 313 ধারার মামলাতে পড়েছে। তো এই ক্লায়েন্ট এই রিটার্নটি সাবমিট করেছিলেন 11/2/2025 তারিখে। তো ওনার নিরাপত্তার স্বার্থে আমি এনআইডি নাম্বার, তারপরে টিআইএন নাম্বার, এগুলি আমি হাইড করে রাখলাম। তো এই রিটার্নটি আমি বিস্তারিত দেখাবো, যে রিটার্নটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার রিটার্নটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই। এই যে দেখেন, ওনার কর অঞ্চল হলো কুমিল্লা, আর কর বর্ষ হলো 2024-25। আমি ওনার জন্ম তারিখ এবং ঠিকানাটাও হাইড করে রাখলাম। আমি স্ক্রল করে আরেকটু নিচের দিকে যাই। এই যে এখানে দেখেন, এই যে ক্লায়েন্ট একজন সরকারি চাকরিজীবী। ওনার চাকরি হতে আয় এখানে শুধু 1 মাসের বেসিক 17,960 টাকা দেখাইছেন, কিন্তু এখানে দেখানোর কথা ছিল 1 বছরে উনি চাকরি থেকে যে সকল বেতন ভাতা পেয়ে থাকেন তা এখানে লেখার কথা ছিল, কিন্তু তা না দিয়ে অনভিজ্ঞতার কারণে এখানে শুধু 1 মাসের বেসিকটা দিয়েছেন, যা আয়কর নীতিমালার পরিপন্থী। এরপরে আমি স্ক্রল করে আরও নিচের দিকে যাই। হ্যাঁ, এখানে একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, ওনার মূল বেতন 17,960 টাকা, এবং এটাই নিট করযোগ্য আয়, যা 1 মাসের দেখাইছে বেতনটাকে। বাড়ি ভাড়া ভাতা 1 মাসের 7,100 টাকা, এখানে কিন্তু টোটাল 1 বছরের হওয়ার কথা ছিল, ঠিক আছে। চিকিৎসা ভাতা 1 মাসের দেখাইছে 1,500 টাকা, এখানে 1 বছরের হওয়ার কথা ছিল। বৈশাখী ভাতা ঠিক আছে, এটা একবারই পেয়ে থাকে, এটা ঠিক আছে, এটা দেখাইছে। তো তিনি কিন্তু উৎসব ভাতা পান, হ্যাঁ, অর্থাৎ 2টা ঈদ বোনাস পান, যা এখানে দেখায় নাই। তারপরে এখানে আরও আছে, দেখেন, এই যে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ, এটা এখানে দেখায় নাই, আরও দেখাচ্ছি আপনাদের। তারপরে ওনার টিফিন অ্যালাউন্স আছে, শিক্ষা ভাতা আছে, যেগুলি এই রিটার্নে দেখান নাই। আমি স্ক্রল করে আরও নিচের দিকে যাই। এখানে দেখেন, রিবেটের ঘরে ওনার যে জিপিএফ ফান্ডে আছে ক্লোজিং ব্যালেন্সটা এখানে দেখাইছেন, যা এখানে এই ক্লোজিং ব্যালেন্সটা দেখানো সম্পূর্ণভাবে ভুল। এখানে দেখাতে হবে উনি প্রতি মাসে জিপিএফ ফান্ডে 4,000 করে 1 বছরে 4/12 48,000 টাকা যে কাটে, এইটা এখানে ইনভেস্ট দেখাতে পারে। তারপরে এখানে কল্যাণ তহবিলি যে কাটে 150 টাকা করে, এটা এখানে 1 বছরে 1,800 টাকা, এটাও দেখাতে পারে। তো এগুলি না দেখায় উনি দেখাচ্ছেন জিপিএফ এর ক্লোজিং ব্যালেন্স, যা এই রিটার্নের পরিপন্থী। আমি স্ক্রল করে আরেকটু নিচের দিকে যাই। এই রিটার্নে উনি আয় দেখাইছেন 17,960 টাকা, আর ব্যয় দেখাইছেন, দেখেন, ব্যক্তিগত ও পরিবারের ভরণ পোষণ খরচ হলো 70,000 টাকা, আবাসন সংক্রান্ত ব্যয় দেখাইছে 7,500 টাকা, ইউটিলিটি সংক্রান্ত ব্যয় দেখাইছে 6,000 টাকা। টোটাল আসছে আপনার, এই যে দেখেন, 83,500 টাকা। অর্থাৎ যে পরিমাণ আয় করছে, আয়ের চেয়ে কিন্তু এখানে ব্যয় উনি বেশি দেখিয়েছেন, যা এই রিটার্নের পরিপন্থী। আমি স্ক্রল করে আরও নিচে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন, ওই রিটার্নদারী ব্যক্তির পরিসম্পদ, দায় এবং ব্যয় বিবরণী সব একসাথে এখানে যেটা, এটা দেখাচ্ছি। তো এই রিটার্নে প্রদর্শিত মোট আয় দেখাইছেন উনি 17,960 টাকা, আর যে বিভিন্ন ভাতা পেয়েছেন এগুলি কর অব্যাহতিপ্রাপ্ত, এটা। তো এই দুইটার যোগফল হলো এই যে 30,152 টাকা, এটা মোট অর্জিত তহবিল। তো অর্জিত তহবিল ও বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদের যোগফল হলো 30,152 টাকা। আর উনি পারিবারিক ব্যয় করেছেন 83,500 টাকা। তো 30,152 থেকে 83,500 বাদ দিলে মাইনাস ফিগার চলে আসে -53,348 টাকা। তারপরে আরও দেখেন, ওনার কিন্তু বেশ কিছু সম্পদ ছিল, কোনো সম্পদ দেখা নাই। স্বর্ণালঙ্কার ছিল, এগুলি দেখা নাই।
আসবাবপত্র এনে ইলেকট্রনিক আইটেম ছিল, এগুলি কিছুই দেখায় নাই। হ্যাঁ, না দেখাইয়া উনি এই যে মাইনাস ফিগার এটা রেখেই কিন্তু উনি সাবমিট করে দিয়েছেন। তো এই যে মাইনাস ফিগার রেখে সাবমিট করেছেন, আর তাছাড়া এখানে ওনার ইনকাম লুকাইছেন, সম্পদ লুকাইছেন, এইগুলি সবই কিন্তু 312 এবং 313 ধারার মধ্যে পড়ে যায়। অর্থাৎ যদি কোনো করদাতা তার রিটার্নের মধ্যে আয় কম দেখান অথবা ভুল রিটার্ন সাবমিট করেন অথবা কর ফাঁকি দেওয়ার জন্য প্রতারণার আশ্রয় নেন, সেই ক্ষেত্রে রিটার্নটি 312 এবং 313 ধারার মামলায় পড়ে যায়। তো সেই হিসাবেই এই রিটার্নটি 312 এবং 313 ধারার মামলায় পড়ে গেছে। তো বাকি তথ্য আমি আমার ভিডিওতে সরাসরি আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা এতক্ষণ যে রিটার্নটি দেখলাম, সেই রিটার্নে দেখছেন যে ওই লোকের চাকরির 1 মাসের বেতন দেখাচ্ছে। হ্যাঁ, আসলে এখানে কিন্তু 1 বছরের ইনকাম দেখাতে হবে। তারপরে ওনার ইনভেস্টে ওনার জিপি ফান্ডে যত টাকা, মানে ক্লোজিং ব্যালেন্সে যত টাকা তা দেখাইছে, কিন্তু ইনভেস্টে হবে 1 বছরে আপনি যেই টাকাটা জমাইছেন ওইটা, অর্থাৎ সাবস্ক্রিপশন যে প্রতি মাসে উনি 4,000 করে দেয়, 1 বছরে 48,000 টাকা, এটা হবে আপনার ইনভেস্টে মানে রিবেটে। তো উনি ওই রিবেটে পুরো টাকা দেখাইছে। তারপরে ওনার ইনকামের তুলনায় খরচ বেশি দেখাইছে, নিজে দেখতে পারছেন যে খরচটা মাইনাস ফিগারে চলে আসছে। পরবর্তীতে ওনার সম্পদ তো কিছুই দেখায় নাই, সব জিরো দেখাইছে। তো উনি মাইনাস ফিগার রেখেই রিটার্ন সাবমিট করে দিয়েছেন। তাহলে 1 মাসের রিটার্ন তো এখানে চাইছে না, এখানে 1 বছরের রিটার্ন জমা দিতে হবে। তো উনি যে 17,600 কত টাকা দিল, এই জন্য এনবিআর মনে করছে যে উনি ইনকাম লুকাইছে, এই জন্য ওনাকে 312 এবং 313 ধারায় মামলা করেছে। তো ওই মামলা নিষ্পত্তি করতে ওনাকে আইনজীবী ধরতে হয়েছে, ওনাকে দিয়েছে 5,000। তারপরে ভুল রিটার্ন সাবমিটের জন্য জরিমানা দিছে 5,000 এবং এই রিটার্নটি সংশোধনের জন্য দিছে আরও 5,000। তাহলে সেই 500 টাকা দিয়ে উনি রিটার্ন সাবমিট করেছিল, সব শেষে গিয়ে গড়াইল 3-5-15,000 টাকা এই রিটার্নের জন্য খরচ করতে হয়েছে। তো এই জন্যে আপনারা যারা রিটার্ন সাবমিট করবেন, অবশ্যই অভিজ্ঞ ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত অভিজ্ঞ কোনো লোক দিয়ে রিটার্নটি সাবমিট করাবেন। এই জরিমানার মধ্যে আপনারা পড়বেন না। আপনারা অল্প বাঁচাতে গিয়ে অনেক ক্ষেত্রে বেশি জরিমানা দিয়ে ফেলেন, এটা আপনাদেরই দোষ। আমি কি বলবো আর, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি আপনাদেরকে যে আপনারা অভিজ্ঞ লোক দিয়ে সাবমিট করান। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিও থেকে আপনারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন, আশা করি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।